নমস্কার, আমি হলাম ঋষিক আর আপনি শুনছেন প্রেততন্ত্র। আজ যেই গল্পটা শোনাবো সেই গল্পটা পাঠিয়েছেন আমাদের সাবস্ক্রাইবার। আপনিও আপনার জীবনে ঘটে থাকা গল্প যদি আমাদের কাছে শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন pettantra@gmail.com-এ আমাদের মেইল করে গল্প পাঠান। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। আর গল্পটা তারই ভাষায় শোনাচ্ছি। তন্ত্র। দেখুন ভাই, এই যে দুনিয়াটা আমরা চোখের সামনে দেখি সবটা কিন্তু সত্যি নয়। বিজ্ঞানের ছাত্র হয়েও আমি কোনোদিন অলৌকিক কিছুতে বিশ্বাস করতাম না, কিন্তু আজ থেকে বছর 5 আগে উত্তরবঙ্গের একটা নিঝুম গ্রামে আমার সাথে যা ঘটেছিল তারপর থেকে আমি অন্ধকারকে ভয় পেতে শুরু করেছি। ঘটনাটা যখনই মনে পড়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু আমি আজও সেই রাতের কথা ভেবে ঘামি। সেই অভিশপ্ত যাত্রা। তখন মার্চ মাস। আমি একটা এনজিওর কাজে জলপাইগুড়ির ভেতর দিকের একটা গ্রামে গিয়েছিলাম। গ্রামটার নাম না হয় গোপনই থাক। কাজ শেষ হতে হতে রাত 9টা বেজে গেল। যারা ওই তল্লাটের খবর রাখেন তারা জানেন যে পাহাড়ের কোল ঘেঁষা ওই রাস্তাগুলোতে রাত 8টার পর আর যানবাহন পাওয়া মানে লটারি জেতা। কিন্তু আমার সে রাতেই শিলিগুড়ি ফিরতে হবে, কারণ পরদিন ভোরে আমার ট্রেনের টিকিট ছিল। স্থানীয় লোকজন আমায় বারবার বারণ করল, দাদা আজ রাতটা থেকে যান, এই রাস্তাটা সুবিধার নয়। আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, চোর ডাকাতের ভয় দেখাচ্ছেন, ওসব আমি ডরাই না। ওরা একে অপরের দিকে তাকালো। একজন বৃদ্ধ ম্লান হেসে বলল, মানুষকে সবাই ডরায় বাবু, কিন্তু যে মানুষ নয় তাকে আটকাবেন কি দিয়ে? আমি ওদের কথা কানে না দিয়ে আমার পুরনো মোটরসাইকেলটা স্টার্ট দিলাম। সামনের হেডলাইটের আলোটা কুয়াশা আর অন্ধকারের বুক চিরে এগিয়ে চলল। দুপাশে ঘন জঙ্গল, মাঝে সরু পিচ ঢালা রাস্তা। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম বাতাসের তাপমাত্রা আচমকা অনেকটা কমে গেছে। বসন্তকাল হলেও মনে হচ্ছিল যেন হাড় কাঁপানো শীত। সেই রহস্যময় যাত্রী। মাইল 5 যাওয়ার পর দেখলাম রাস্তার একপাশে একটা বটগাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। এই নির্জন জঙ্গলে এত রাতে কে থাকবে? আমি গতি কমালাম। দেখলাম একজন সাদা পোশাক পরা মানুষ হাত নেড়ে লিফট চাইছে। লোকটার পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা কাপড়ের ঝোলা, মুখটা ছায়ায় ঢাকা, পরিষ্কার দেখা যাচ্ছিল না। ভাবলাম কোনো বিপদে পড়া লোক হবে। বাইক থামালাম। লোকটা নিচু গলায় বলল, একটু সামনে এগিয়ে দেবেন, মোড় পর্যন্ত গেলেই হবে। গলাটা কেমন যেন ভাঙা, মনে হচ্ছিল অনেক দূর থেকে ভেসে আসছে। আমি তাকে পেছনে বসতে বললাম। সে বসার পর বাইকটা যেন আচমকা ভারী হয়ে গেল। মনে হচ্ছিল আমি কোনো বিশাল ওজনের পাথর বয়ে নিয়ে যাচ্ছি। বাইকটা টানতে গিয়েও গো গো আওয়াজ করছিল। আমি কথা বলার চেষ্টা করলাম, আপনি কি এই গ্রামেরই লোক? পেছন থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা চাপা শোঁশো শব্দ শুনলাম। ভাবলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু তখনই আমার ঘাড়ের কাছে একটা বরফ শীতল স্পর্শ অনুভব করলাম। মনে হলো কেউ খুব কাছ থেকে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসটা মানুষের মতো উষ্ণ নয়, বরং ফ্রিজ থেকে বের করা বাতাসের মতো ঠান্ডা। আয়নার বিভ্রান্তি। বাইক চালাচ্ছি আর বারবার মন কুডাক দিচ্ছে। আমি আয়নায় তাকালাম পেছনের মানুষটাকে দেখার জন্য। বিশ্বাস করুন ভাই, আমার বুকটা ধক করে উঠল। আয়নায় আমার পেছনের সিটটা সম্পূর্ণ ফাঁকা, অথচ আমি স্পষ্ট অনুভব করছি কেউ একজন আমার পেছনে বসে আছে। আমার বাইকের হ্যান্ডেলটা কাঁপতে শুরু করল। আমি নিজেকে বোঝালাম হয়তো আয়নাটা ঠিকমতো সেট করা নেই, কিন্তু তবুও মনের কোণে ভয়ের একটা হিমশীতল স্রোত বইতে শুরু করল। আমি গতি বাড়ালাম। তখনই হঠাৎ করে সেই লোকটা কথা বলে উঠল, একটু থামবেন, আমার জায়গা এসে গেছে। আমি ব্রেক কষলাম। লোকটা নেমে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালাম কিছু একটা বলার জন্য, কিন্তু সেখানে কেউ নেই। চারিদিক শুধু নিস্তব্ধ জঙ্গল। রাস্তার উপর কোনো পায়ের ছাপ নেই, কোনো মানুষ নেই, স্রেফ শূন্যতা। পুরনো সেই জীর্ণ বাংলো। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। বাইক স্টার্ট দিতে যাচ্ছি, দেখি চাকা পাংচার হয়ে গেছে। এই মাঝরাতে আমি একা। বাধ্য হয়েই আশেপাশে তাকালাম আশ্রয়ের জন্য। কিছুটা দূরে জঙ্গলের ভেতর একটা পুরনো আমলের কাঠের বাংলো দেখতে পেলাম। কোনো উপায় না দেখে বাইকটা টেনে টেনে সেই বাংলোর দিকে নিয়ে গেলাম। বাংলোটা অনেক পুরনো, ব্রিটিশ আমলের নীলকুঠির মতো দেখতে। দরজায় ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ করে সেটা খুলে গেল। ভেতরে কেউ নেই,
কিন্তু অদ্ভুত এক ধূপের গন্ধ নাকে এলো। ঘরের এক কোণায় একটা হারিকেন জ্বলছে। অবাক হলাম, জনহীন ঘরে হারিকেন জ্বালিয়ে রেখেছে কে? আমি আগুনের কাছে গিয়ে বসলাম। শরীরটা তখন কাঁপছে। হঠাৎ ওপরের ঘর থেকে পায়ের শব্দ শুনতে পেলাম। দপ দপ করে কেউ একজন পায়চারা করছে। আমি চিৎকার করে বললাম, কে? কেউ কি আছেন? পায়ের শব্দটা থেমে গেল। তার বদলে এক অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। সেটা কোনো মানুষের হাসি নয়, মনে হচ্ছিল যেন কোনো ধাতব কিছু দিয়ে কাঁচের ওপর ঘষলে যে শব্দ হয় তেমন এক কর্কশ হাসি। দেওয়ালের সেই ছবি। হারিকেনটা হাতে নিয়ে আমি পাশের দেওয়ালে তাকালাম। সেখানে একটা পুরনো বাঁধানো ছবি টাঙানো। ধুলো ঝেড়ে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। ছবিতে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার পরনে সেই সাদা ধুতি পাঞ্জাবি আর কাঁধে সেই কাপড়ের ঝোলা, যে লোকটা আমার বাইকে লিফট নিয়েছিল। ছবির নিচে লেখা, এস্টেট ম্যানেজার, মৃত্যু 1944। আমার মাথা ঘুরতে শুরু করল। 1944 সালে মারা যাওয়া লোক আমার বাইকে বসল কি করে? তাহলে কি আমি কোনো অশরীরী আত্মাকে বয়ে নিয়ে এসেছি? ঠিক তখনই হারিকেনের আলোটা কাঁপতে শুরু করল। আমি দেখলাম ঘরের কোণ থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। সেই ছায়ার কোনো মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ। আমার পা যেন মেঝেতে আটকে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সেই অশরীরী মূর্তিটা আমার কানে হিসফিস করে বলল, তুমি তো আমার জায়গায় এসে গেছো, এখন যাবে কোথায়? বেঁচে ফেরা। তারপর কি হয়েছিল আমার মনে নেই। পরদিন সকালে স্থানীয় কিছু কাঠুরে আমাকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার বাইকটা সেই বাংলোর সামনে পড়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরো এলাকায় কোনো বাংলোর অস্তিত্বই নেই। সেখানে শুধু কতগুলো ভাঙাচোরা ইটের স্তূপ আর একটা পুরনো বটগাছ পড়ে আছে। আমি যখন তাদের সেই সাদা পোশাকের লোকটার কথা বললাম, গ্রামের মোড়ল কপালে হাত ঠেকে বললেন, আপনি ওই ম্যানেজারের খপ্পরে পড়েছিলেন। ও তো আজ 70 বছর ধরে এই রাস্তায় মানুষকে লিফট দেয়। যারা তাকে গালি দেয় বা ভয় পায় না, তারা আর ফেরে না। আপনি হয়তো কোনো পুণ্য করেছিলেন, তাই বেঁচে ফিরলেন। ভাই, আমি আজও জানি না সেই রাতটা স্বপ্ন ছিল না সত্যি, কিন্তু আজও যখন কোনো নির্জন রাস্তায় বাইক চালাই আর আয়নায় পেছনের সিটটা দেখি, বুকটা কেঁপে ওঠে। এই দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আমাদের সাধারণ বুদ্ধির বাইরে। বিজ্ঞানের কাছে এর উত্তর নেই, কিন্তু আমার স্মৃতিতে সেই বরফ শীতল স্পর্শ আজও জীবন্ত। যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো, আর প্লিজ তোমার বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করে দাও। আজকের এপিসোড এই পর্যন্তই। পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে রাখো।